গতকাল সংসদ শেষে গভীর রাতে সংসদীয় কমিটির একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেই সিদ্ধান্তের মধ্যে গণভোটের অধ্যাদেশ নিয়েও কথাবার্তা বলা হয়েছে। এই গণভোটের অধ্যাদেশ সংসদে উঠবে কিনা, এটা কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। কিন্তু এনসিপি এবং জামাত এর মধ্যে একটা বাগড়া দিয়েছে। সেই বাগড়াটা কি সেটা আপনাদেরকে বলছি। আবার বিএনপিরও কিছু দোষ আছে, বিএনপির দোষগুলো আপনাদেরকে বলছি। তার আগে বলি, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা শেয়ার করে ছড়িয়ে দিবেন। বট বাহিনীর এই ভিডিওটা দেখা উচিত এবং জামাত এনসিপির কিছু কর্মকাণ্ড আমি খুলে মেলে বলে বলে ফেলবো। একটা উদাহরণ দিই আপনাদেরকে। কিছু কিছু মেয়ে আছে, বুঝছেন, এরা যখন বিপদে পড়ে আর এদের বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউ যদি তাকে কাছে ডাকে, তখন তারা সেখানে বসবে, বসার পরে শুবে, শোয়ার পরে মানে পুরা অধিকার সে নেওয়ার চেষ্টা করবে, মানে আপনাকে ভাতার মনে করবে, ভাতার মনে করে পুরা ক্রেডিট বা পুরা সংসারের দায়িত্ব, আপনার দায়িত্ব পুরাটাই সে নেওয়ার চেষ্টা করবে। এবং আপনার কাছে আর অন্য কেউ আসুক, অন্য কেউ উপকার পাক বা অন্য কারো কাছে আপনি যান, এটা ওই মেয়ে চাইবে না। এই জামাত এনসিপির হয়েছে তাই ওই মেয়েদের মতো, মানে আপনি তাকে উপকার করবেন, আপনার বউ সাজার চেষ্টা করবে, আপনাকে ভাতার মনে করবে, আপনার কাছে আর কাউকে আসতে দিবে না। এই জামাত এনসিপি এই বাংলাদেশটাকে বা এই জুলাই আগস্টের আন্দোলনকে ঠিক সেই রকমই মনে করতেছে। আমি ধরেও যদি নেই যে এই জুলাই আগস্ট যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের নেতৃত্ব এনসিপি দিয়েছে, আমি ধরে নিলাম। এনসিপির কয়জন লোক এই আন্দোলনটা করেছে? সেখানে যদি বিএনপি সমর্থন না দিত, এই আন্দোলন কোনোভাবে সফল হতো? সাধারণ জনগণ যদি সমর্থন না দিত তাহলে সফল হতো? সেই সাধারণ জনগণ কাকে ভোট দিয়েছে? বিএনপিকে ভোট দিয়েছে। এখন এনসিপি মনে করতেছে এই জুলাই আগস্ট যে আন্দোলনটা হয়েছে, আওয়ামী লীগ সরকারকে পতন করানো হয়েছে, এর পুরো ক্রেডিট হচ্ছে এনসিপি। এনসিপি ছাড়া সেখানে আর কেউ ছিল না। এই আন্দোলনে আওয়ামী লীগেরও একটা অংশগ্রহণ করেছিল, সেটাও সবাই জানে। মানে তাদেরকেও তোয়াক্কা না করে এই জুলাই আগস্টে তারাই আন্দোলন করেছে, তারাই জেনজি বাহিনী, তারাই জেনজির নেতৃত্ব দিয়েছে, মানে তারা ছাড়া আর কেউ নেই। বিএনপি সেখানে আঙ্গুল চুষেছে, বিএনপির মানে কোনো কথাবার্তা সেখানে নেই, কোনো ভূমিকাও সেখানে ছিল না। এইটাই তারা প্রমাণ করার চেষ্টা করতেছে। গতকাল হান্নান মাসুদের বক্তব্য আপনারা শুনেছেন, এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে তিনি হচ্ছে সর্বকনিষ্ঠ এমপি, মানে কম বয়সী এমপি। এটা সত্যি কথা, কম বয়সী এমপি। এখন এই কম বয়সী এমপি তিনি জেনজির প্রতিনিধিত্ব করতেছেন, তিনি জেনজির প্রতিনিধিত্ব করতেছেন, তিনি সেটা নিজেই বলতেছেন। জেনজির অন্য যারা আছে তারা তো বলতেছে না যে ও আমার প্রতিনিধি। মানে ওই যে কথা আছে না যে গ্রামে মানে না আপনি মুরল, জেনজির কেউ বলতেছে না তিনি আমার প্রতিনিধি, কিন্তু তিনিই বলতেছে আমি জেনজির প্রতিনিধিত্ব করার জন্যই সংসদে আসছি। চিন্তা করেন। যাই হোক, তারপরে মেনে নিলাম যে ঠিক আছে, তিনি কনিষ্ঠ এমপি, তিনি জেনজির প্রতিনিধিত্ব করতে গেছেন ওখানে। আচ্ছা, এই ৭২-এর সংবিধান নিয়ে যে কথা তিনি বলেছেন যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে, সংবিধান যদি ছুঁড়ে ফেলা হয়, মানে পুরো সংবিধানটা যদি ছুঁড়ে ফেলা হয়, তাহলে সংবিধান আবার নতুন করে লিখতে হবে। এই নতুন করে সংবিধান লিখতে হবে, এই কথা কে বলেছে? সংবিধান সংস্কার করার কথা বলা হয়েছে। বিএনপি কোনো জায়গায় বলে নাই যে আমরা সংবিধান সংস্কার করব না এবং জুলাই যে সনদ আছে এই সনদ বাস্তবায়ন করব না। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলতেছেন যে জুলাই সনদের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করা হবে, প্রত্যেকটা অক্ষরে অক্ষর মেনে চলা হবে। তো সেই জায়গায় এই জামাত এনসিপির সমস্যাটাকে আমি বুঝলাম না। এখন জামাত এবং এনসিপি তারা এই যে যে বৈঠকটা হয়েছে, সংসদীয় কমিটির বৈঠক হয়েছে গভীর রাতে, তারা বলেছে যে এই জুলাই সনদের যে অধ্যাদেশ বা গণভোট যে বিষয়টা, এই গণভোটের বিষয়টা সংসদে তুলতে হবে। এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছে যে এইটা কেন তোলা হবে, এটা তো কার্যক্রম শেষ, মানে গণভোট যে হওয়ার কথা সে গণভোট তো হয়ে গেছে, এখন গণভোটের প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, তাহলে ওই অধ্যাদেশটা সংসদে কেন তুলতে হবে? জামাত এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে নোট অফ ডিসেন্ট, মানে সেটাকে তুলতে হবে। সংসদে ১ মিনিটে কি পরিমাণ খরচ হয় আপনারা জানেন, মানে এটা আমি জেনেছি ১ মিনিটে খরচ হয় সম্ভবত ৯০,০০০ টাকা, কম বেশি হতে পারে। এখন ওই বিষয়টা নিয়ে যদি ১০ মিনিট আলোচনা করা হয় তাহলে কত টাকা খরচ হবে?
এই খরচটা কেন করতে চাচ্ছে জামাত এনসিপি জোট আমার মাথায় ধরে না। কারণ গণভোটের বিষয়টা নিয়ে সেটা আগেই সবাই মানে একত্রিত হয়েছে, সমঝোতা করেছে, গণভোট হয়েছে। এখন গণভোটের প্রেক্ষিতে সেই বিষয়টা নিয়ে এই গণভোটের যেই রায়, সেই রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তো সেটাকে সংসদে তুলতেই হবে, সংসদের মূল্যবান সময় নষ্ট করতে হবে কেন, এই বিষয়টা আমার মাথার মধ্যে ঢোকে নাই। এরা কি মনে করতেছে যে হাসিনাকে পতন ঘটানোর একমাত্র দাবিদার হচ্ছে জামাত এনসিপি? যদি জামাত এনসিপি একমাত্র দাবিদার হয়ে থাকে তাহলে বিএনপি কোথায় ছিল? ওই যে একটা বক্তব্য, পুরানো বক্তব্য চালাই যে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত নয়। সরাসরি সম্পৃক্ত কে ছিল? সরাসরি সম্পৃক্ত কেউ ছিল না। সরাসরি সম্পৃক্ত ছিল কোঠা বিরোধী আন্দোলন, মানে আমরা কোঠা মানি না। যদি শেখ হাসিনা প্রথমে মেনে নিত যে ঠিক আছে কোঠা থাকবে না, যে মানে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোনো কোনো কোটাই থাকবে না, প্রতিবন্ধী, আনসার, পোষ্য কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, কোনো কোটাই থাকবে না, তাহলে কি আন্দোলন হতো? হতো না। এই আন্দোলন এত তীব্র হতো না। কিন্তু বিএনপি যে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছিল সেটা সফলভাবে করুক বা আন্দোলনগুলো ব্যর্থ হোক, বিএনপির এই আন্দোলন করে যেতেই হতো। কোনোভাবে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে কখনোই পিছপা হতে পারতো না। জামাতের নিবন্ধন তো বাতিল করেছিল। বিএনপি একের পর এক আন্দোলন করতো, সেটা সফল হোক বা না হোক, 29 সালে হোক বা 40 সালে হোক, সেটা করতেই থাকতো এবং এই আন্দোলন এক সময় না এক সময় সফল হতো। কি এর মধ্যে যখন কোটা বিরোধী আন্দোলন তারা ডাক দিয়েছে, সুযোগ পেয়েছে, বিএনপির সুযোগ পাইছে, আপামর জনতা সুযোগ পাইছে, এই আন্দোলনটা সফল হয়েছে। কিন্তু এর পুরো ক্রেডিট ওই মেয়ের মতো যে আমরা মানে আপনি কাছে ডাকবেন, বসতে চাইবে, শুতে চাইবে, আপনার পুরো দায়িত্ব সে নিবে, আর কাউকে আপনার কাছে আসতে দিবে না, মানে আপনাকে ভাতার বলে মনে করবে। এই এনসিপি এই জুলাই আগস্ট আন্দোলনকে এখন ভাতার বলে মনে করতেছে, যে ওদের নিজের, আর কারো এখানে কোনো মানে দায়িত্ব ছিল না, কেউ এখানে অংশগ্রহণ করে নাই, এটাই বোঝানোর চেষ্টা করতেছে। এখন বিএনপির দোষ আছে কেন বললাম, দেখেন এই জামাতের যে রাজনীতি সেটা কিন্তু ওই শেখ মুজিবুর রহমানই একবারে নস্যাৎ করে দিয়েছিল। জামাতের রাজনীতি, নিবন্ধন সব বাতিল করে দিয়েছিল। জামাত কোন রাজনীতি করতে পারবে না, বিভিন্ন রাজনৈতিক দলের মানে কার্যক্রম একবার নিষেধ করে দিয়েছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে বসলেন, ক্ষমতার দায়িত্ব নিলেন, তখন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, সকল রাজনৈতিক দলকে মানে ওই রাজনীতি করার অধিকার দিলেন। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নৈতিকতা, তার মানবতা থেকে এটা করেছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা ভুল করেছে। কারণ কি, যেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জামাতের নিবন্ধন ফিরে দিল, সেই জামাত আওয়ামী লীগের সাথে জোট করে আন্দোলন করলো। তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভুল করেছে, বিএনপি ভুল করেছে। যে নিবন্ধন ফিরে দিয়েছে তার বিপক্ষে গিয়ে আরেকটা দলের সাথে যুক্ত হয়ে কি করলেন তিনি, তারা আন্দোলন করলেন। তাহলে এটা কি ভুল ছিল না? আবার শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারতো না, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সেই মাসুলও কিন্তু দিতে হয়েছে। তার মানে এখানেও ভুল করেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে বিএনপি সেখানেও ভুল করেছে। আবার আওয়ামী লীগের কাছ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেল এই জামাত, তখন বিএনপি আবারও জামাতকে মানে কাছে নিয়েছে, নিয়ে এই জামাতকে নিয়ে একটা দুর্ভোগ কিন্তু পোহাতে হয়েছে বিএনপি। তার মানে বিএনপি সেখানেও ভুল করেছে। বিএনপি বারবার ক্ষমা করে, বারবার ভুল করে, বিধায় বিএনপির পরিণতি খুব একটা ভালো হয় না। বিএনপির নেতাকর্মীদের অনেক নির্যাতন সহ্য করতে হয়। এই ভুলগুলো করার জন্য এখন এই অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। ওই কোঠা বিরোধী আন্দোলনে যদি বিএনপির সমর্থন না দিত, বিএনপির ছাত্র দল বা বিএনপির অঙ্গ সংগঠন যদি যুক্ত না হতো, আন্দোলন এত তীব্র হতো না। তখন ওই যে যেমন ডিবি অফিসে নিয়ে যায় পেদানি দেওয়ার সাথে সাথে বলেছিল আমরা এই আন্দোলনে যুক্ত না, এই আন্দোলন আমরা মানি না, এই আন্দোলন আর চলবে না, আপনারা শান্ত হয়ে যান, যেমন বলছিল না, একটু পেদানি খাই বলছিল না ডিবি অফিসে গিয়ে, বলছিল। ঠিক এরকম ভাবেই আবারও নিয়ে যায়, যখন পেদানি দিত বলতো। কিন্তু বিএনপির নেতাকর্মীরা যখন ঝাঁপিয়ে পড়ছে, সারা বাংলাদেশের লোকজন যখন ঝাঁপিয়ে পড়েছে, এই আন্দোলন সফল হয়েছে। এখন এই আন্দোলনের পুরো ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে জেনজি প্রতিনিধি হান্নান মাসুদ। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে এদের ধর্ম, এদের নীতি নৈতিকতা। এরা মুখে একটা বলবে, কাজে আরেকটা করবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন এদের এই যে কার্যক্রম, কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগছে?
আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।